উত্তম কুমার যে কত বড় মাপের মানুষ ছিলেন, কত বড় মনের মানুষ ছিলেন, তা তার জীবন পর্যালোচনা না করলে বুঝতে পারা যাবে না। উত্তম কুমারের ব্যক্তিগত জীবন নিয়ে কাটাছেঁড়া কম হয়নি। অনেক কুৎসা উঠেছে তার নামে, তার কপালে জুটেছে অনেক অপবাদ, কিন্তু উত্তম কুমারের মানবিক দিক নিয়ে খুব একটা আলোচনা আমরা শুনতে পাই না। তিনি নিঃশব্দে প্রচারের আলোয় না এসে, কাউকে না জানিয়ে অনেক জায়গায় দান করেছিলেন, অর্থ দান করেছিলেন। বহু কন্যা দায়গ্রস্ত পিতার হাতে প্রয়োজনের সময়ে তিনি তুলে দিয়েছিলেন প্রয়োজনীয় অর্থ, কিন্তু এই সমস্ত কিছু তিনি গোপন করতে চাইতেন। আজকের ভিডিওতে উত্তম কুমারের এই মানবিক চরিত্র, উত্তম কুমারের এই দয়াশীলতা এবং দান ধর্মের কথা আলোচনা করব। মহানায়ক উত্তম কুমারের অনেক গুণ ছিল। তিনি ছিলেন গায়ক, নায়ক, পরিচালক, আবার একই সঙ্গে প্রযোজক। অনেক কন্যা দায়গ্রস্ত বাবার হাতে প্রয়োজনের সময় তিনি অর্থের যোগান দিয়েছিলেন। সমস্ত তথ্য তিনি গোপন রাখতে চাইতেন। তিনি শর্ত দিতেন তার এই দান ধ্যানের কথা, তার এই অর্থদানের কথা যেন আর কেউ জানতে না পারে। কিন্তু যারা তার কাছ থেকে উপকার পেয়েছেন এইসব কথা আলোচনা করেছেন, আর সেখান থেকে আমরা জানতে পারি যে উত্তম কুমার কাকে কত টাকা দিয়েছিলেন এবং কখন দিয়েছিলেন। প্রথম ঘটনাটি ঘটেছিল সহকর্মী মণি শ্রীমানির সঙ্গে। মণি শ্রীমানির মেয়ের বিয়ে ঠিক হয়েছিল, কিন্তু বিয়ের খরচ সামাল দেওয়ার মতো টাকা তার কাছে ছিল না। উত্তম কুমার কোনো এক সূত্র থেকে এই খবরটি পেলেন। উত্তম কুমার তার ভাইয়ের সঙ্গে পরামর্শ করলেন কীভাবে এই টাকার ব্যবস্থা করা যায় এবং সেটি সহ অভিনেতা মণি শ্রীমানির হাতে তুলে দেওয়া যায়। তারা ভাবলেন যে চাঁদা তোলা হবে এবং সেই টাকা মণি শ্রীমানিকে দেওয়া হবে, কিন্তু এইভাবে টাকা দিলে মণিবাবুর আত্মসম্মানে আঘাত লাগতে পারে, আর একথা ভেবে সেই চিন্তা বাতিল হয়। তার বদলে উত্তম কুমার আর এক অসামান্য অভিনেতা সত্য বন্দ্যোপাধ্যায়কে নিয়ে এক জমজমাট জলসার আয়োজন করলেন বিশ্বরূপা থিয়েটারে। সঙ্গে ছিলেন তরুণ কুমার। নিজে সমস্ত শিল্পীকে অনুরোধ করেছিলেন। কোনো শিল্পী সেদিন পারিশ্রমিক নেননি। জলসায় বিখ্যাত শিল্পীদের সঙ্গে নিজেও গান গেয়েছিলেন উত্তম কুমার। তবলায় সঙ্গ দিয়েছিলেন অসিত বরণ। অনুষ্ঠান থেকে যে অর্থ পাওয়া গিয়েছিল সেই অর্থ মণিবাবুর মেয়ের বিয়ের ভার অনেকটাই লাঘব করতে পেরেছিল। আর একটি ঘটনার কথা উল্লেখ করছি। টেকনিশিয়ান স্টুডিওতে যদুবংশ ছবির শুটিং চলছিল। উত্তম কুমার শটের টেকনিক্যাল বিষয় খুব ভালোভাবে বুঝতেন এবং খেয়ালও রাখতেন। সেদিন শুটিংয়ের একটা শটের পর উত্তম কুমার লক্ষ্য করলেন সেটের উপর থেকে একটা আলো পড়ার কথা ছিল, সেই আলোটা জ্বলে নাই। সেই আলো জ্বালানোর দায়িত্ব ছিল লাইটম্যান কালীর, কিন্তু কালী ছিলেন আনমনা। সেটে উত্তম কুমার তাকে কিছু বললেন না। শুটিং শেষে তাকে মেকআপ রুমে উত্তম কুমার ডেকে পাঠালেন। তিনি ভীষণ ভয় পেয়ে গিয়েছিলেন। দাদার শটে এত বড় ভুল। মাথা নিচু করে তিনি গেলেন মেকআপ রুমে। উত্তম কুমার গম্ভীরভাবে জিজ্ঞাসা করলেন, কী রে, কিছু হয়েছে? মহানায়কের সামনে কেঁদে ফেললেন কালী। উত্তমবাবু আবার জিজ্ঞাসা করলেন, তোকে আজ আনমনা মনে হলো কালী, কি হয়েছে রে? কাঁদতে কাঁদতে কালী উত্তর দিয়েছিলেন, আমার মেয়ের বিয়ে ঠিক হয়েছে দাদা, এখনও টাকা জোগাড় করতে পারিনি। সেই চিন্তা করতে গিয়ে ভুল হয়ে গেছে দাদা, আর কখনো ভুল হবে না। কালীর পিঠে হাত রেখে উত্তম কুমার তাকে আশ্বস্ত করেছিলেন। পরদিন কালীকে নিজের বাড়িতে ডেকে পাঠালেন তিনি। খামে ভরে বিয়ের পুরো খরচের টাকা কালীর হাতে তুলে দিয়েছিলেন উত্তম কুমার। এমন অসংখ্য ঘটনা রয়েছে। আরেকটি বিষয় না বললেই নয়, উত্তম কুমার কখনো ভেদাভেদে বিশ্বাস করতেন না। তিনি সুপারস্টার বলে তাকে স্পেশাল ট্রিটমেন্ট দিতে হবে আর বাকি শিল্পীরা বঞ্চিত হবেন, এটা তিনি মানতেন না। হাজারিবাগে জীবন মৃত্যু ছবির আউটডোরের শুটিং চলছিল। এই ছবির নায়ক উত্তম সুপ্রিয়াকে রাখা হয়েছিল বিলাসবহুল সরকারি ডাকবাংলোয়। অন্যদিকে বাকি শিল্পী ও কলাকুশলীদের রাখা হয়েছিল
একটি বাড়ি ভাড়া করে। উত্তম কুমার ছবির প্রযোজককে বললেন তিনি আর সুপ্রিয়া দেবী কেন এই ঢাউস বাংলোতে একা থাকবেন, ছবির কাজে আসা সবাই এখানে থাকবে। কিন্তু প্রযোজক তাতে রাজি ছিলেন না। সরকারি বাংলোর ভাড়া ছিল অনেক বেশি, আর তাই অহেতুক খরচ বাড়াতে তিনি একদমই রাজি ছিলেন না। উত্তম কুমারও ছিলেন একেবারে নাছোড়বান্দা। কিছুক্ষণ তর্ক বিতর্কের পরে উত্তম কুমার বললেন তিনি এই ছবিতে কাজ করবেন না। তখন প্রযোজকের মাথায় হাত পড়ল। বিনা বাক্য ব্যয়ে তিনি উত্তমের কথা মেনে নিলেন। ভাঙাচোরা ভাড়া বাড়ি ছেড়ে বাকি টিম উঠে এলো বিলাসবহুল ডাকবাংলোয়। শুটিংয়ের শেষে রোজ জমজমাট আড্ডা হতো, আর সেই আড্ডার মধ্যমণি হিসেবে থাকতেন উত্তম কুমার নিজে। একবার রাজ্যপালের আমন্ত্রণে নৈশাহারে যাচ্ছিলেন ভাই তরুণ কুমারের সঙ্গে। উত্তম কুমারের খেয়াল ছিল না সেই একই দিনে এক টেকনিশিয়ানের মেয়ের বিয়ে রয়েছে এবং তিনি যাবেন বলে কথা দিয়েছিলেন। যখন সেই কথা মনে পড়ল, গাড়ি ততক্ষণে রাজভবনের গেটের কাছে পৌঁছে গেছে। রাজভবনের গেটের সামনে থেকে গাড়ি ঘুরিয়ে সোজা টালিগঞ্জে সেই বিয়েবাড়িতে উপহার হাতে পৌঁছে গেলেন তিনি। নবযুগলকে আশীর্বাদ করে তারপর ফিরে গিয়েছিলেন রাজ্যপালের নিমন্ত্রণ রক্ষা করতে। উত্তমের পাড়া ভবানীপুরে দুর্গাপুজোর সময়ে একবার মণ্ডপে আগুন লেগে সব কিছু পুড়ে ছাই হয়ে গিয়েছিল। সেটা ছিল ষষ্ঠীর আগের দিন। প্যান্ডেল থেকে প্রতিমা কোনো কিছু সেই আগুন থেকে রক্ষা পায়নি। পাড়ার সকলের মন খুবই খারাপ। পুজোর দিনে মণ্ডপের জায়গাটা খাঁ খাঁ করবে, এই ভাবনা নিয়ে সকলেই বাড়ি ফিরে গেল। পরের দিন সকালে বাইরে বেরিয়ে দেখেন ভোজবাজির খেলা হয়েছে যেন। একেবারে নতুন মণ্ডপ, নতুন প্রতিমা, আলোর রোশনাই, সমস্ত ব্যবস্থা একবারে নিখুঁত, যেন পুরনো জেল্লা ফিরে এসেছে। কিভাবে হলো এই ঘটনা তখন কেউ জানতে পারেনি। এর বহু বছর পরে অভিনেতা অনিল চট্টোপাধ্যায় এই রহস্যের কথা বলেছিলেন। অনেক রাত করে শুটিং সেরে বাড়ি ফেরার পথে আগুন লাগার দৃশ্য চোখে পড়েছিল মহানায়কের। তিনি গাড়ি থেকে নেমে পড়েন এবং পাড়ার ছেলেদের কাছে যান। তিনি বলেন সমস্ত ব্যবস্থা তিনি করে দেবেন, পুজোর যাবতীয় খরচা তিনিই দেবেন। কিন্তু এই কথা যেন প্রকাশ না পায়। পাড়ার ছেলেরা সেই কথা রেখেছিল, তারা উত্তম কুমারের নাম প্রকাশ করেনি, আর তাতেই ধুমধাম করে পুজো হয়েছিল সেবার। আমাদের মহানায়ক উত্তম কুমার যতটা প্রচারের আলোয় থেকেছেন, তার এই মানবিক দিকগুলো, তার এই মহৎ কর্মগুলো ততটা প্রচার পায়নি। মানুষের কাছে উত্তম কুমার এখনও অনেকখানি অজানা রয়ে গেছেন। যাই হোক, আজকের ভিডিওতে উত্তম কুমারের চরিত্রের কিছু দিক, উত্তম কুমারের কিছু গুণ, কিছু বৈশিষ্ট্য তুলে ধরার চেষ্টা করলাম। কেমন লাগলো আজকের ভিডিও কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।